কোনোভাবেই পড়াতে আমার মন বসছিল না। শুধু মনে হচ্ছিল কেউ যেন আমাকে দেখছে। শুধু একদিক থেকে নয়, ঘরের প্রতিটি কোণা থেকে। কোনোভাবেই মন বসছিল না পড়াতে। মাথাটা কেমন যেন মনে হচ্ছিল কেউ কামড়ে খাচ্ছে। পড়তে পড়তে রাত 12টা বেজে গেল। পড়ার টেবিল থেকে উঠলাম একটু পানি খেতে যাব এই জন্য। আমাদের বাড়ি ছিল অনেক বড়। মাঝখানে ছিল একটি বড় উঠোন, জমিদার বাড়ির যেমন হয় ঠিক তেমনই। করিডোর দিয়ে হাঁটছি, চারপাশ রাতের অন্ধকারে নিমজ্জিত, নিস্তব্ধ। সবাই ঘুমিয়ে গিয়েছে। হাঁটতে হাঁটতে অনুভব করলাম কেউ যেন আমার পেছন পেছন আমাকে অনুসরণ করছে। পেছনে তাকাতেই দেখলাম কেউ নেই। মনের ভুল ভেবে আবার চলতে শুরু করলাম। নিচতলায় গিয়ে ডাইনিং রুমের গেট খুললাম এবং পানি গ্লাসে নিলাম। পানি খেতে খেতেই আমার চোখ গেল উঠোনের দিকে। চোখে যেতেই খেয়াল করি বাবা উঠোনের এক কোণায় পেছন হয়ে বসে কিছু একটা করছেন। আমি কৌতূহল প্রবণ হয়ে উঠোনে গেলাম গেট খুলতে। কাছে গিয়ে বাবা বলে ডাকলাম, কিন্তু কোনো সাড়া শব্দ এলো না। আবার ডেকে বললাম, বাবা, এত রাতে কি করছো এখানে? ঘুমাওনি কেন? তুমি না বললে কাল সকালে কলেজে তোমার মিটিং আছে, তাড়াতাড়ি ঘুমোতে হবে? ঘুমাওনি কেন? কিন্তু এবারও বিন্দু মাত্র সাড়া এলো না। এবার আমি একটু ভয় পেলাম। আমি বাবার গায়ে হাত দিলাম। হাত দিতেই যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বাবা পেছন ঘুরে তাকালেন। আমি দেখি তার মুখমণ্ডল বিভৎস। চোখ দুটো কোটরের ভেতরে ঢুকে গেছে। মুখে রক্ত আর পোড়া দাগ। এমন দৃশ্য দেখে আমি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই। তারপর আর কিছু মনে নেই। সকালে জ্ঞান ফিরলে দেখি সবাই আমার পাশে বসে আছে এবং খুবই আতঙ্কিত দেখাচ্ছে সবাইকে। কি হয়েছে তা জিজ্ঞেস করতেই মা বলে উঠল, তোর চিৎকার শুনে আমি আর তোর বাবা নিচে গিয়ে দেখি তুই পড়ে আছিস উঠোনে। তোর কাছে যেতেই তুই হঠাৎ উঠে দাঁড়িয়ে দৌড় দিয়ে যাস রান্নাঘরে। আমাদের কিছু বুঝে ওঠার আগেই তুই মাটিতে বসে পিঁপড়ে তুলে খেতে থাকিস। তোর চোখ পুরো সাদা হয়ে গিয়েছিল। তোর বাবা কাছে গিয়ে তোর গায়ে হাত দিতেই তুই অজ্ঞান হয়ে গেলি। পরে তোকে ওপরে নিয়ে আসলাম। এগুলো শুনে আমি বেশ ভয় পাই এবং কেন এগুলো ঘটেছে তা চিন্তা করতে থাকি। 10-12 দিন আর কিছুই হলো না। 13 দিনের মাথায় আমার এক খালামণি মারা যান। আমাদের পরিবারের সবাই তাকে দেখতে যান। আমি যাই না, কারণ আমার শরীর খুব একটা ভালো ছিল না। বাড়িতেই থাকি। সবাই বেরিয়ে পড়ে রাতে আসবে বলে। পুরো বাড়ি ফাঁকা। একাকিত্ব অনুভব করতে থাকি। এই একাকিত্ব কাটানোর জন্য আমি বারান্দায় গিয়ে বসলাম 3 গোয়েন্দা গল্পের বই নিয়ে। বই পড়তে পড়তে মনে হলো কে যেন শেষের ঘর থেকে ধূপধাপ করে দৌড়াচ্ছে। এক পর্যায়ে দৌড়ানোর আওয়াজ বেশি মনে হওয়ায় আমি চেক করতে যাই। রুমের গেট খুলে আমি অন্ধকারের মধ্যে এক উৎকট গন্ধ পেলাম নাকে। গন্ধটা খুবই আজব। শুটকি রান্না করলে যেমন একটা গন্ধ হয় সেরকম। তার সাথে ধূপেরও একটা গন্ধের মিশ্রণ আছে। ভেতরে ঢুকে শুনতে পেলাম বেডের নিচ থেকে কিছু কটমট করে চিবিয়ে খাওয়ার আওয়াজ। ভয়ে ভয়ে আমি বেডের কাছে যাই। বেডের নিচে তাকাতেই আমার সারা শরীর অবশ হয়ে যায়। আমি দেখি বামন আকৃতির একটি মানুষ। না, মানুষ বললে ভুল হবে। জিনিসটা ছিল অর্ধেক মানুষ আর পায়ের অংশটা ছিল অনেকটা মাছের আঁশের মতো। ওই জিনিস মাংসের হাড় নিয়ে কটমট করে চিবিয়ে খাচ্ছে। এমন দৃশ্য দেখে আমি দৌড়ে গেট আটকে নিচে নেমে যাই এবং বাড়ি থেকে বেরিয়ে বন্ধুর বাড়িতে গিয়ে উঠি। রাতে সবাই বাড়ি ফিরে এলে আমি সব খুলে বলি। এমন অবস্থায় বাবা বললেন, তুমি সত্যি করে বলো তো, কারো দেওয়া কিছু কি খেয়েছ? কোথাও গিয়েছিলে? আমি অনেক চিন্তা করে সব বললাম। আলোচনায় পুকুরের আমার বিষয়টিও উঠে আসলো। এই কথা শুনে বাবা রীতিমতো হকচকিয়ে গেলেন। তিনি বললেন, বেয়াদব কোথাকার, জানিস না ওই পুকুরে অনেক ঝামেলা আছে। ভয়ে কেউ রাতে তো দূরের কথা, দিনের বেলায় ও পুকুরের পাশ দিয়ে যেতে ভয় পায়। আর তুই কিনা ডুব মেরে গভীর পর্যন্ত গেছিস। আরে আল্লাহর রহমত যে তোর কিছু হয়নি। বেশি দেরি না করে বিকেলেই আমাকে মসজিদের এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো। শুনেছি হুজুর নাকি খুব পারদর্শী জিন বিষয়ক সব কাজে।
হুজুর আমার মুখ থেকে সব শুনলেন। তিনি বললেন, আমাকে আপনারা 10 মিনিট সময় দেন, আমি নামাজের পাটিতে বসবো এবং উঠে সব জানাবো বিস্তারিত। 10 থেকে 15 মিনিট তিনি বসে রইলেন, তারপর উঠলেন। বেশ চিন্তিত মনে হলো। তিনি ইতস্তত কণ্ঠে বললেন, লতিফ স্যার, আপনার ছেলের তো মহাবিপদ। ও যখন পুকুরে ঝাঁপ দিয়েছে, একটা ভয়ঙ্কর ইফরিত জিন তাকে পছন্দ করে ফেলেছে। আপনার ছেলের পিছু নিয়েছে তখন থেকেই। বাবা বললেন, তাহলে এই সমস্যা দূর হবে কিভাবে? হুজুর বললেন, আল্লাহ সহায় থাকলে কোনো সমস্যাই কাটানো অসম্ভব নয়। আমি আগামীকাল আপনাদের বাড়িতে মাদ্রাসার কিছু ছাত্র নিয়ে যাব কুরআন তেলাওয়াতের জন্য। আর আপাতত আমি ওর শরীর বন্ধ করে দিচ্ছি, কারণ ওই শয়তান যে কোনো সময়ে বড় ধরনের ক্ষতি করতে পারে। রাতে বাড়িতে আর তেমন কিছু হয়নি। শুধু একটা বিষয় লক্ষ্য করি, আমরা সবাই দেখেছিলাম যে উঠোনের বাইরে 4-5টা কুঁচকুঁচে কালো কুকুর এসে গেটে মাথা ধাক্কা দিচ্ছে। কিছু করতে না পেরে চলে যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর আবার আসছে। একই কাজ বারবার করছে। কি হচ্ছে, কেন হচ্ছে, আমার কোনো ধারণা নেই। এগুলো মাথায় না নিয়ে আমি ঘুমিয়ে পড়ি। সবাই এক রুমেই থাকি ওই দিন। পরদিন সকাল সকাল হুজুর আসেন বাড়িতে বেশ কয়েকজন ছাত্র নিয়ে। তারা 2 জন করে বাড়ির বিভিন্ন কোণায় বসে পড়লেন এবং পবিত্র কুরআন তেলাওয়াত শুরু করলেন। হুজুর আমাকে নিয়ে আলাদা বসলেন, কিছু সূরা পড়তে লাগলেন আর আশেপাশে পানির মতো কিছু একটা ছেটাতে লাগলেন। হঠাৎ কি হলো আমার মনে নেই, কিন্তু বাকিদের কাছ থেকে যা শুনলাম তা রীতিমতো ভয়াবহ। সূরা পড়ার এক পর্যায়ে আমি নাকি মাথা নিচু করে লুটিয়ে পড়ি। তখন টেবিলে রাখা পানির বোতলটা ধপ করে মাটিতে পড়ে যায় এবং ঘর ঠান্ডা হয়ে যায়। যদিও ঘরে কোনো বাতাস ছিল না, কেউ অনুভব করেনি। সবাই নাকি দেখেছিল ঘরের এক কোণায় একটা অন্ধকারের ছায়া দাঁড়িয়ে আছে, কমপক্ষে 8 থেকে 10 ফুট। হুজুর নির্দেশ দিতেই ওই ছায়াটা আমার কাছে এসে মিলিয়ে গেল। তারপর আমি মাথা উঁচু করে কি সব বলছিলাম, হুজুর বলে উঠলেন, তুই কে? আমি বললাম, আমি সীতা। আমার ভয়েসটা ছিল অর্ধেক নারী অর্ধেক পুরুষের মতো। হুজুর আবার বলে উঠলেন, কেন এসেছিস? ছেলেকে ভয় দেখাচ্ছিস কেন? আমার ভেতরে জিনিসটা বলে উঠল, ভালো লেগেছে তাই। জানি তুই আমাকে থাকতে দিবি না, কিন্তু তুইও মনে হয় আমার ক্ষমতা সম্পর্কে জানিস না। আমি যাব না। এসব বলে নাকি আমি অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলাম। তখন হুজুর আমাকে জোর করে এই পানিটা খাওয়ায়। তারপর আমি অজ্ঞান হয়ে যাই। সজ্ঞান হয়েই আমি দৌড় দেই উঠোনে। প্রচণ্ড বমি করি। বমির সাথে এক গোছা চুল, রক্ত, হলুদ পানি বেরিয়ে আসে। সবাই এমন ঘৃণ্য দৃশ্য দেখে অবাক হয়ে যায়। সেই রাতে আমি স্বপ্ন দেখেছিলাম, একটা বুড়ো মহিলা, কালো রঙের কাপড় পরা, সে আমার কাছে এগিয়ে এসে আমাকে বলে, তোকে আমি ছেড়ে দেই নাই, তুই যা করলি ঠিক করলি না। তারপর অনেক দিন কেটে যায়, আর কিছু হয় না। কিন্তু ইদানিং আমার কিছু কিছু জিনিস আমি আবার নতুন করে অনুভব করতে পারছি। যেমন কেউ আমাকে অনুসরণ করছে, কেউ বা কখনো কানের কাছে এসে ফিসফিস করছে, আবার কখনো কখনো আমার মেজাজটা খিটখিটে হয়ে যাচ্ছে হঠাৎ করেই। তবে সবচেয়ে ভয়াবহ বিষয়টা ঘটে আজ থেকে 3-4 দিন আগে। আমি ঘর অন্ধকার করে রুমে শুয়ে ল্যাপটপে একটা অফিসের কাজ করছি। এমন সময় টিভির পাশে এক কোণায় আমি কারো উপস্থিতি অনুভব করলাম। ল্যাপটপের আলোতে যা দেখতে পেলাম তা যেন কেউ কখনো না দেখে। আমি দেখলাম একটু খাটো হলুদ বর্ণের এক গোল মুখের মহিলা আমার দিকে চেয়ে আছে। তার মুখ পোড়া, মাথার গাঢ় কালো চুলগুলো একপাশে উঠছে। এই দেখে আমি উঠে ঘরের লাইট অন করলাম, কিন্তু আর কাউকে দেখতে পেলাম না। আমি স্পষ্টতই বুঝতে পারলাম জিনিসটা কি ছিল। জিনিসটি আমার পিছু ছাড়েনি, এটা তারই প্রমাণ। সামনে আরো কি ঘটে সেটাই দেখার পালা। ধন্যবাদ রাসেল ভাই মনোযোগ দিয়ে পড়ার জন্য। সবাইকে ধন্যবাদ মনোযোগ দিয়ে শোনার জন্য। ঘটনাটি সিলেক্টেড হলে আমি খুব খুশি হব। আমার বাবার জন্য দোয়া করবেন, তিনি যেন এই সমস্যা থেকে
উত্তরণ পান। ঘটনাটি শেয়ার করার মতো হলে অবশ্যই শেয়ার করবেন। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য। আশা করছি যারা শুনলেন তাদেরও ভালো লেগেছে। কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, শুনবেন বন্ধুদের সাথে, কারণ অচিনপুরে হারিয়ে যাওয়াটা সবচেয়ে আনন্দের হয় বন্ধুর সাথে। সেই আনন্দ ভয়ঙ্কর আনন্দ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আমি রাসেল আছির সাথে শুনছেন ভূত.com প্রেজেন্টস অচিনপুর হন্টেড বাই এয়ারটেল। নেক্সট ঘটনায় যাব, তবে তার আগে একটা দারুণ খবর জানিয়ে দেই। 50 জিবি ইন্টারনেট, 500 মিনিট টক টাইম, 30 দিন মাত্র 599 টাকায়। স্ট্রিম করে হারিয়ে যাও ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে। অফারটি পেতে ভিজিট করো মাই এয়ারটেল অ্যাপ অথবা ডায়াল করো *4*599#। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ভূত.com presents অচিনপুর haunted by Airtel. হারিয়ে যাই ভয়ের রাজ্যে অচিনপুরে বন্ধুর সাথে। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। লম্বা দুটো ইমেইলের পরে এবার সময় হলো অডিও ক্লিপে যাবার। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং ডিয়ার লিসেনার্স, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আমি আজকে যেই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব, সেই ঘটনাটি আমাকে বলেছেন লুনাপুর হাজব্যান্ড। লুনাপুকে আপনারা অনেকেই চিনে থাকবেন, কারণ আমিরাপুর ঘটনা সহ বেশ কয়েকটা ঘটনা লুনাপু আমাকে দিয়েছিলেন। আমিরাপুর ঘটনাটা ছিল একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা, তো ওনার কাছ থেকে আসলে আমি ম্যাক্সিমাম বিদেশি ঘটনাগুলি পেয়ে থাকি। তবে আজকের ঘটনাটি আমাকে বলেছেন লুনাপুর হাজব্যান্ড আরিফুল ভাই। আরিফুল ভাই ঘটনাটি আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, এবং যদি আমার বলায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অবশ্যই আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন। চলুন আমরা চলে যাই সরাসরি ঘটনার দিকে। আজকে থেকে প্রায় 6-7 বছর আগের কথা। ওই টাইমে ওনারা আমেরিকাতে বা কানাডাতে স্থায়ীভাবে বাসিন্দা হয়ে গিয়েছেন। দেশে ওনাদের খুব বেশি একটা আসা হয় না। বিভিন্ন টাইপের অকেশন, যেমন বিয়ে, ঈদ, এরকম অকেশনে মাঝে মাঝে খুবই কম, মানে বছরে 1বার বা 2বার ম্যাক্সিমাম ওনাদের আসা যাওয়া হতো দেশে। তো এই টাইমটা যখন হয়, মানে ঘটনার যেই প্রেক্ষাপট, ওই টাইমে ওনারা একটা বিয়ের দাওয়াত পান, যেটা ছিল আসলে আসিফুল ভাইয়ের মামাতো বোনের বিয়ে। এবং ওই টাইমে আসিফুল ভাইয়ের নিজের বিয়ে হয়নি লুনাপুর সাথে। তো উনি ওনার ফ্যামিলি নিয়ে, ওনার 2 বোন এবং ওনার আরেকটা ভাই, ওনার টোটাল 4 ভাই বোন, সবাই মিলে মা বাবা সহ ওনারা দেশে ব্যাক করেন। ওনাদের গ্রামের বাড়িটা ছিল ঝিনাইদহের কোনো একটা গ্রামে, যে গ্রামের নামটা উনি আমাকে বলতে নিষেধ করায় আমি এখানে উল্লেখ করতে পারছি না। তো ওনারা যখন গ্রামে ফেরত আসেন বহু বছর পরে, ওনাদের অনুভূতিটি একটু অন্যরকম, যে সেই কাঁচা রাস্তা, মাটির ঘর, এই জিনিসগুলি এখনো তো আসলে খুব বেশি একটা গ্রামে দেখা যায় না। তবে ওনাদের ওই জায়গায় এই জিনিসগুলি তখনও কিছু কিছু বাড়িতে ছিল। তো ওনাদের বেশ ভালো একটা অনুভূতি হয় যে এতদিন পরে গ্রামে আসলাম, ইট উড বি ফান, ইট উড বি ভেরি ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স ফর আস। এরপরে ওনারা বিয়ের জন্য যখন সেই বাড়িতে উপস্থিত হলেন, ওনার মামা বাড়িতে, তখন ওনার মামা বাড়ির লোকেরা ওনাদের থাকার একটা বন্দোবস্ত করার ব্যবস্থা করছিলেন। গ্রামের বিষয়টা আসলে হয় কি, বিয়ে বাড়িতে অনেক মানুষ আসে, তো তাই আসলে বিভিন্ন ঘরে গ্রামের মানুষের সবাই যেহেতু খুবই পরিচিত এবং একজন একজনের সাথে খুব ভালো একটা সম্পর্ক থাকে, সেই সুবাদে সবাই একজন একজনের ঘরেই থেকে যায়। আত্মীয় স্বজন আসলেও একজন একজনের ঘরে স্টে করে। তো যেই লোকটার কাছ থেকে আসিফুল ভাইয়ের পরিবারের থাকার ব্যবস্থা করা হয়েছিল,
সেই লোকের কাছে যখন আসিফুল ভাইয়ের মামা ওনাকে নিয়ে যান, তখন ওনার মামাকে সেই ব্যক্তিটা বলে যে আসলে ওনাদের তো আমাদের বাসায় রাখার কথা ছিল, কিন্তু আসলে আমি এটা এখন পারছি না, বিকজ আমার বাসায় হঠাৎ করে গেস্ট চলে আসে, তো এই কারণে আসলে আমি আমার বাসায় তো রাখতে পারছি না, বাট একটু সামনে আমার আরেকটা পৈতৃক ভিটা আছে, সেই ভিটাটা খালি পড়ে আছে, ওখানেই আমি ওনাদেরকে রাখার ব্যবস্থা করতে পারি। মামাও কিছুটা আসলে ইতস্তত বোধ করছিলেন যে আগে একটা ব্যবস্থা করার কথা ছিল, ব্যবস্থাটা হয়েও গিয়েছিল, বাট এখন যেহেতু এই প্রবলেমটা, সো উনি আসলে এই প্রবলেমটাকে খুব বেশি একটা ভালো নজরে নেননি, যেহেতু এই ব্যক্তিটা কথা দিয়েছিল। তারপরে অগত্যা যেহেতু থাকতেই হবে, সেহেতু মামার কাছ থেকে চাবি নিয়ে নিলেন আরিফুল ভাইয়ের ফ্যামিলি, এবং মামাও সাথে গেলেন সেই ঘরের ভেতরে। ঘরটাতে যখন ওনারা ঢুকলেন বা ঘরের আশেপাশে যখন ওনারা প্রথম যাচ্ছেন, তখন মোটামুটি প্রায় ওনাদের সন্ধ্যার পরে, মাগরিবের পরে অন্ধকারই হয়ে গেছে। ওনারা যখন গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছিলেন, তখন ওদের ভালোই লাগছিল যে বহুদিন পরে গ্রামে আসলাম, এরকম কাঁচা রাস্তা, অন্ধকার রাস্তা, এটা অন্য ধরনের একটা সুন্দর একটা এক্সপিরিয়েন্স ওনাদের কাছে, যেহেতু ওনারা বিদেশে থাকেন। তো যখন ওই ঘরটার কাছাকাছি ওনারা গেলেন, লণ্ঠনের আলোতে দেখা যাচ্ছে ঘরটা খুবই ভয়ানক লাগছে। ফিলস লাইক ইটস এ ক্রিপি প্লেস। বহুদিন যাবৎ হয়তো বা এই বাসায় কেউ থাকে না, বা এই এলাকা বা বাসার আশেপাশের যে জায়গাগুলি, সেগুলোর কেউ কোনো যত্ন নেয় না। ওনাদের কিছুটা ভয়ই লাগলো বাসাটা দেখে, বাট তারপর ওনারা চিন্তা করলেন যে আসলে আমরা তো মডার্ন মানুষ, সো উই ডোন্ট বিলিভ অল দিস লাইক ঘোস্ট বা জিন টাইপের কোনো কিছু ওনারা আসলে বিশ্বাস করতেন না কখনোই। ঘরের দরজার তালাটা খোলা হলো এবং ওনারা ভেতরে গেলেন। ভেতরে দেখলেন মোটামুটি গ্রামের ঘরগুলো যেরকম হয়, গতানুগতিক গ্রামের ঘর থেকে এই ঘরটা কিছুটা ডিফারেন্ট। এই ঘরটার ভেতরে মোটামুটি 5-7টা ইন্ডিভিজুয়াল রুম বা কামরা আছে। তো যখন যে ব্যক্তি এই ঘরটাতে ওনাদেরকে থাকতে দিলেন, সেই ব্যক্তি বলেছিলেন যে এই ঘরটা ছিল আসলে যুদ্ধ পরবর্তী একটা ধ্বংসাবশেষের মতো বলতে গেলে ঘর। এই ঘরটা আসলে একটা হিন্দুয়ানা বাড়ি ছিল। এই বাড়ির যে মালিক ছিল উনি হিন্দু ছিলেন, এবং দেশ বিভাজনের পরে উনি আসলে এখান থেকে চলে যান, বা কোনো কারণে হয়তো বা ঘরটা খালি পড়ে থাকে, এবং পরবর্তীতে এই ঘরটা আসলে আরিফুল ভাইয়ের মামার যে বন্ধু যিনি এই ঘরটা থাকতে দিয়েছেন, উনি এই ঘরটা আসলে কোনো না কোনো ভাবে অ্যাকোয়ার করেন, বা ওনার পৈতৃক সম্পত্তিতে পরিণত হয় কোনো না কোনো ভাবে কেনার পরে। ঘরের ভেতরে যখন ওনারা ঢুকলেন, তখন দেখলেন যে 5-6টা বা 7টা কামরা, এবং প্রতিটা কামরার মধ্যে বিছানা লাগানো থাকে, কিরকম কাঠের বিছানা, ওগুলো অনেক পুরাতন, এবং বিছানার উপরে যে বেডশিট গুলি আছে এগুলো ধোলা, একেবারে অবস্থা খারাপ, খুবই জঘন্য একটা পরিস্থিতি ঘরের ভেতরে। তো ওনারা চিন্তা করলেন যে এত দূর থেকে জার্নি করে আসলাম, এখন আবার এগুলি পরিষ্কার করে থাকতে হবে। তো অগত্যা ওনারা আরো কয়েকজন লোক নিয়ে ঘরটাকে পরিষ্কার করালেন। কিন্তু ঘরের সবার ডান পাশে রান্নাঘরের ঠিক অপোজিটে একটা রুম আছে, যে রুমটাকে বলেছেন, যে ব্যক্তি দিয়েছেন ঘরটা, উনি বলেছেন ইটস এ স্টোর রুম, এটা একটা স্টোর রুম, এবং এই ঘরটাতে কারো থাকার কোনো আসলে দরকার নেই, বিকজ এই ঘরটা বাইরে থেকে তালা দেওয়া, এবং এই তালার চাবি ওনাদের কারো কাছে নেই। সো এটা স্টোর রুম, এখানে বিভিন্ন জিনিসপত্র, আসবাবপত্র বা ভাঙা জিনিসপত্র রাখা, এই কারণে আসলে ওই ঘরটা খুব বেশি একটা সবার নজরে আসেনি। সবাই এই কথাই ভেবেছেন যে স্টোর রুম যেহেতু, গ্রামের বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকতেই পারে, সো আমাদের আসলে এই জায়গায় বেশি একটা মনোযোগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওনারা ঘর পরিষ্কার করার পরে নিজেদের রুম ভাগ করে নিলেন। এক রুমে আরিফুল ভাই এবং ওনার ছোট ভাই, এবং আরেক রুমে ওনার মা বাবা, এবং আরেকটা রুমে ওনার 2 বোন। এই 3টা রুম ওনারা ডিসাইড করে নিলেন যে ওনারা থাকবেন। তো রাতের বেলা যখন ওনারা সবাই খাওয়া দাওয়া করে আসলেন বিয়ে বাড়ি থেকে, ওনাদের ঘুমানোর টাইম হলো, সবাই শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পরে আরিফুল ভাই ওনার মোবাইলে অনেক মুভি ডাউনলোড করে নিয়ে এসেছিলেন, এবং এই মুভিগুলো উনি দেখছিলেন। তো মুভি দেখতে দেখতে একটা পর্যায়ে ওনার মনে হলো ঘরের ভেতরের বাতাসটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল, মোটামুটি বেশ ঠান্ডা। যদিও শীতকাল ছিল, কিন্তু ঘরের ভেতরটা এত ঠান্ডা ছিল না তখন। উনি বিষয়টাকে খুব বেশি একটা আমলে নেননি। উনি চিন্তা করলেন ইটস উইন্টার।